শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগিরই সংস্কার, একবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানালেন শিক্ষামন্ত্রী। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয় শত্রু বললেন কাদের, আন্দোলনে বিদেশ নির্ভরতা কমাতে চান যুগপথের নেতারা। রাজীবের ছত্রছায়া থেকে সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর, এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। ৭১-এর পরাজিত শক্তি ১৫ আগস্ট ও ২১শে আগস্টের জন্য দায়ী, নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে বললেন রাষ্ট্রপতি। এবং নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের নিউটন সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এবছরের শুরুতে চালু হওয়া নতুন কারিকুলামে অসঙ্গতিগুলো শিগগিরই দূর করা হবে। প্রচলিত শিক্ষা কারিকুলামে হঠাৎ আমূল পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা পদ্ধতির বাস্তবায়নে সরকার ও অভিভাবক দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। এবছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করে সরকার, যেখানে আনন্দ নির্ভর শিক্ষা, অভিজ্ঞতা ও মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসা এবং কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। শিক্ষা কারিকুলামের এই পরিবর্তনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু অভিভাবক নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানালেও সমালোচনা করেন বেশিরভাগই। প্রতিবাদের আন্দোলনেও নামেন কেউ কেউ। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, কোন রকম যাচাই বাছাই এবং পাইলটিং ছাড়াই শিক্ষা ব্যবস্থায় হঠাৎ আমূল পরিবর্তনে অভিভাবক ও সরকার দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি যে যারা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তারা মনে করছেন যে তারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটি দর্শন নিয়ে শিক্ষাক্রম বাস্তবায়ন করছেন। আর যারা এটার স্টেক হোল্ডার্স, বিশেষ করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের চরম অসন্তুষ্ট শুরু থেকেই আছে। এবং আমি মনে করি যে এই দুই গ্রুপের যে মতপার্থক্যের যে বিষয়টি, সেটি আরও আসলে মিনিমাইজ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, হঠাৎ করেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী কারোর জন্যই সুখকর নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে ভারসাম্য রেখে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া, আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা একেবারেই সেটা চলে যাবে, এটা প্রত্যাশা করাটা কঠিন এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে। মন্ত্রী জানান, কারিকুলামের অসঙ্গতিগুলো দূর করতে বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের আলোকে শিগগিরই সংস্কার আনা হবে। আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যে মতামত দিয়েছেন। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি। যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তো বা কমিয়ে আনা যেতে পারে, এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেটাও, সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে, তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। কোনো পর্যায়ে একটানা 3 ঘন্টা বেশি পরীক্ষা হওয়ার সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ নয় শত্রু। তিনি দাবি করেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সামনে ইস্যু না থাকায় এখন গণ অভ্যুত্থান লিফলেটে এসে ঠেকেছে। আরো জানাচ্ছেন আল নোমান। সমসাময়িক ইস্যু নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন বিএনপির আন্দোলন ও তাদের বিদেশ নির্ভরতা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইস্যু না থাকায় বিএনপির গণ আন্দোলন এখন লিফলেটে নেমেছে। তাদের সামনে এখন কোনো ইস্যু
এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও। ওবায়দুল কাদেরের দাবি বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি বলেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দাবি করে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধি অর্থনৈতিক বিষয়, এতে দেশে কোনো প্রভাব পড়বে না। ডলারের মূল্যবৃদ্ধি এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নেই। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আল নোমান, দেশ টিভি, ঢাকা। কোনো পরাশক্তির দিকে তাকিয়ে থেকে নয়, বরং দেশে একটি কার্যকরী গণ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপির সঙ্গে থাকা যুগপথের সমমনা রাজনৈতিক দলগুলো। আর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা সুযোগ সুবিধা দিয়ে বিদেশি শক্তিগুলোকে নিজেদের পক্ষে ধরে রাখলেও জনসমর্থনের ভিত্তিতে একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারলে পরাশক্তিগুলোরও সমর্থন পাবে বিএনপি। সাইফুর রিপনের রিপোর্ট। একদিকে নিজেদের নিরাপত্তার ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভারতের পরোক্ষ সমর্থন, অন্যদিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ। এমন একটি প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয় গেল 7 জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের তৎপরতায় বিএনপি নেতৃত্বাধীন চলমান এক দফা আন্দোলনের পালে কিছুটা বাতাস পেলেও নির্বাচন পরবর্তী সময়ে তা অনেকটাই থিতু হয়ে আসে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থতার জন্য যুগপৎ আন্দোলনের নেতাদের বিদেশ নির্ভরতা নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে চলমান আন্দোলনে বিদেশিদের সমর্থন শক্তি যোগালেও আগে দেশের অভ্যন্তরে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি, এমনটি মনে করেন যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষ কিন্তু আওয়ামী লীগের কাছে যাচ্ছে না, আমাদের কাছে আসে। সেই জন্য আমরা বলছি যে এই গণ আন্দোলনটা গড়ে তোলবার এখনো সুযোগ আছে। সেটা যদি গড়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক এই শক্তির ব্যালেন্স চেঞ্জ হতে বাধ্য। একটা আন্দোলনে যদি পরিবর্তন হয়, এই যে দেখেন মালদ্বীপে মুইজ্জু, ভারত সব তাদের কথা মতো চলতে হচ্ছে না এখন। তা আমরাও যদি দাঁড়িয়ে যেতে পারি, ওয়াই উই কেয়ার ফর ইভেন আমেরিকা, মানে আমি বলছি ইন্ডিয়াকেও কেয়ার করার দরকার নেই, আমার চীনকেও কেয়ার দরকার নেই, আমি আমার দেশের ব্যাপারেই কেয়ার করছি। তারপরে তোমাদের সাথে যাদের যাদের মিশবে তাদের সাথে আমার সম্পর্ক হবে, এরকম জায়গায় আমি ইজিলি থাকতে পারি। নির্ভর করছে আমি দেশের আন্দোলনটা গড়ে তুলতে পারছি কিনা। বিএনপির এই ভাইস চেয়ারম্যানও মনে করেন, পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে একটি দেশের যে কোনো ধরনের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখলেও তাদের সমর্থন আদায়ে আগে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি। এখন বিএনপি দল গুছিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীকে যদি আন্দোলনে সম্পৃক্ত করতে পারে, কূটনীতির কোনো সমস্যা হবে না। বিএনপি নিশ্চয়ই বিদেশি শক্তিসমূহের সমর্থনও পাবে। তবে বিএনপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তিতে, জনগণের শক্তিতে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছে, যে এই মুহূর্তে জনগণ সোচ্চার হবে, রাজপথে নেমে আসবে, তখন তাদেরকে দেখা যাবে যে এই আন্দোলনকারী শক্তিকেই তারা সমর্থন দেবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি এখনো একমাত্র ভরসা বলেও মনে করেন এই নেতা। বিএনপি এই মুহূর্তে জনগণের একমাত্র ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অসম চুক্তি সহ স্থলবন্দর, সমুদ্র বন্দর ও সড়ক যোগাযোগ সহ ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ার পরও দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে বাধা হয়ে না দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অলি। তিনি বলেন, গেল 15 বছরে সুপরিকল্পিতভাবে দেশের আইন আদালতকে
ধ্বংস করে দিয়েছে সরকার। অন্যায়ভাবে আইনের প্রয়োগের মধ্য দিয়ে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়া হচ্ছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে দেশের সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় শুরু হয়েছে মন্তব্য করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাব, একটা জান্না নিয়ে দাঁড়ায় যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ৭১-এ পরাজিত শক্তি ১৫ আগস্ট ও ২১-এ সৃষ্টি করেছিল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বাণী পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও জানাচ্ছেন শামীমা আক্তার। মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ৮ম জাতীয় সম্মেলন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিএনপি জামায়াত সরকার সারা দেশে সাম্প্রদায়িক, জাতিগত ও রাজনৈতিক সন্ত্রাস চালায়। সে সময় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্তের জন্য ২০১৪ সালের ১ এপ্রিল শাহাবুদ্দিন চুপ্পু কমিশন গঠন করা হয়। সেই কমিশনের ১,৪০০ পৃষ্ঠার প্রতিবেদন গেজেট আকারে প্রকাশ করা হয় এই সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ৭৫ পরবর্তী সরকারের হাত ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। সংবিধানকে একটি সাম্প্রদায়িক সংবিধানে পরিণত করা হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ৭৫-এর নির্মম ট্র্যাজেডির পর তা ধরে রাখা যায়নি। পরাজয়ের গ্লানি আজীবন আগুনে লেলিহের শিখার মতো দাউ দাউ করে জ্বলে। আসলে তাই তো জ্বলেছে বলেই তো ১৫ আগস্ট তারা ঘটনা, ২১শে আগস্ট, বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, যে আদর্শ ও চেতনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ৭৫-এর পর তা আর ধরে রাখা যায়নি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। এ সময় রাষ্ট্রপতি তরুণ সমাজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর। নামে বেনামে গড়েছেন বহু সম্পদ, দখল করেছেন বাড়ি, এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। বাজার রোডে সনাতনদের জমি দখলে নিয়ে দিনে দুপুরে মাদ্রাসা করেছেন তিনি। রাজীবের বিদেশের ব্যবসা দেখভাল করেন জাহাঙ্গীর, তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে জনদরদি দাবি করেছেন রাজীব। রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের ৩য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সম্পদ আর ত্রাসে সাভারের সম্রাট এই রাজীব সম্পদ আড়াল করতেও বেশ কৌশলী। রাজীবের রাজনীতির ছত্রছায়ায় সম্পদের কুমির মামা, বড় ভাই সবাই। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির ১৩ তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই ১১ একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে ১০% জায়গায় দখল করে বানান ৫ তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব, জাহাঙ্গীর। একই এলাকায় ১২% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় ৪০% আরও একটি ১০০ কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের।
ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন 280% জমি। ধামরাই ফুডনগরে 113% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঢাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গার অভাব নাই তো, আমার আপনি 2 দিন লাগবে হুন্ডাতে জায়গা দেখতে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমি শিপবিল্ডিং এর কাজ করি। আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। ফখরুল আলম সমর তার নিজস্ব ব্যবসা আছে। রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকে গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার খোদ সিটি কর্পোরেশনের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুললেন সাবেক মেয়র সাইদ খোকন। তার বক্তব্য, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচা বাজারে মাছ, মাংস সহ সমস্ত নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে আসত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ডেঙ্গুর তথ্য নিয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ভুল তথ্য দিয়েছেন বলেও জানান। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ডেঙ্গু মোকাবিলায় একসাথে কাজ করারও আহ্বান জানান সাবেক মেয়র। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলেই কাঁচা বাজারের মাছ, মাংস সহ সমস্ত নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। এ সময় বর্তমান মেয়রের সমালোচনা করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে মেয়র ভুল তথ্য প্রকাশ করেছে। কাদা ছড়াছড়ি বন্ধ করে ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। বর্তমান মেয়র সফল না ব্যর্থ রাজনৈতিক সীমাবদ্ধতার কারণেই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না উল্লেখ করে সাবেক মেয়র বলেন, বিচারের ভার জনগণের। উনি আমাদের সমর্থন, আমাদের দলীয় সমর্থনে নির্বাচিত একজন মেয়র। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, আমার লিমিটেশন রয়েছে। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে যে কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় জানান সাইদ খোকন। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। হিটওয়েভের সতর্কতা ভেঙে এলো স্বস্তির বৃষ্টি, থাকতে পারে আরো কয়েকদিন। বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যু।
নারী খেলোয়াড়দের যৌন হয়রানি করার অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার এক নারী সহযোগীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিভাবক হিসেবে নারী খেলোয়াড়দের দায়িত্ব পালন না করে যৌন হয়রানি করত নিউটন। র্যাব জানায়, খেলোয়াড়দের পোশাক পরিবর্তনের রুমে প্রবেশ করে তাদের ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখত নিউটন। পরবর্তীতে ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে তাদের একাধিকবার ধর্ষণ করত নিউটন। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করেন রফিকুল ইসলাম। দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। আবহাওয়া অফিসের হিট অ্যালার্ট উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। এতে গরম কাটিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। আবহাওয়ার এমন অবস্থা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাই বজ্রপাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এম এ আজিমের রিপোর্ট। সকালের শুরুতেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টি কমিয়েছে গত দুদিনের তীব্র দাবদাহ। সকাল 10টার পর বৃষ্টি কেটে গেলেও দেখা মেলেনি সূর্যের। তবে হালকা হিমেল হাওয়া চলতে থাকে দুপুর পর্যন্ত, যা জনজীবনে নামিয়ে আনে স্বস্তি। কর্মজীবী মানুষদের মধ্যে দেখা মিলেছে স্বাচ্ছন্দ্য। এখন সকালে একটু বৃষ্টি হওয়ার পরে কিছুটা তাপমাত্রা কমেছে। বৃষ্টি হলে তো ভালোই হয়, বৃষ্টি হলে তো একটু ঠান্ডা থাকে, চালাইতে হলে তো একটু আরাম পাওয়া যায়। যেমন আবহাওয়াটা এখন বর্তমানে ঠান্ডা, গরম তেমন রাখতেছে না, গাড়ি চালাইতে আরাম পাইতেছি। আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকার আভাস দিয়ে এ আবহাওয়াবিদ জানান, সম্ভাবনা রয়েছে কয়েকটি বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়ার। খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এমন অবস্থা আগামী 2 দিন তাপমাত্রা কমালেও আবারও দাবদাহের সম্ভাবনা দেখছেন তারা। আর বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এটা সামনের আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তারপরে হয়তোবা দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেলে আবার একটু টেম্পারেচার রাইজ করতে পারে। এদিকে রাজধানীতে সকালে হলেও হবিগঞ্জ সহ দেশে বেশ কিছু জেলায় শুক্রবার রাতেই শুরু হয় হালকা বৃষ্টিপাত। এছাড়া বজ্রপাতে টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদীতে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বিশ্বকাপ দল মূল্যায়ন করলেন হাথুরে সিংহে। কোচের চোখে সৌম্য গ্রেফটেড ক্রিকেটার সাকিব মাহমুদুল্লাহ রাঙাবেন টুর্নামেন্ট। দ্বিতীয় ধাপের নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। এর মধ্যে চলছে জমজমাট প্রচারণা। জয় নিশ্চিতে ভোটের মাঠে ভোটারদের সমর্থন আদায়ে চলছে প্রার্থীদের প্রতিশ্রুতির লড়াই। সেই সঙ্গে কমতি নেই জনসভা, উঠান বৈঠক সহ অন্যান্য গণসংযোগেরও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। দ্বিতীয় ধাপে আগামী 21 মে 160টি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন। তাই শেষ সময়ে জেলায় জেলায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচন ঘিরে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। আমাদের রাস্তাঘাটের কাজ করবে, জনগণের সাথে যোগাযোগ রাখবে, সর্বোপরি পলাশবাড়ি উপজেলার উন্নয়ন ঘটাবে। আমরা ভোটার যারা আছি তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করব। যে আমাদের নেতাকর্মী যারা আছেন সব ভোটারদেরকে এবং সাধারণ কিছু মানুষ 21 মে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, এটা আমি বিশ্বাস করি। আমি এলাকার সন্তান, সবাই আমাকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলায়ও জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। আমাকে যদি জনগণ ভোট দেয়
তাহলে আমি ইনশাআল্লাহ সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ গ্রামকে শহরে রূপান্তরিত করবে, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো, তাই আমি মনে করি জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। শেষ সময়ে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়। এই দুই উপজেলায় দিনরাত এক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, প্রতিটি গ্রাম ও মহল্লায় গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। মুকসুদপুর উপজেলা নির্বাচনকে নিয়ে সারা দেশে অনেক জায়গায় অনেক কিছু করছে, কিন্তু আমাদের দলের মধ্যে কোনো বিভেদ নাই। 35 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তার চলাচলতি, তার জনসাধারণের সাথে সম্পৃক্ততা অনেক বেশি, তাকেই আমি ভোটটা দেব। এদিকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর আইনি জটিলতার জন্য স্থগিত করা হয়েছে নির্বাচন। তবে রাজনগর উপজেলায় নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচার। আমরা সুস্থ যোগ্য প্রার্থী দেখা আমরা যারা সুখে দুঃখে পাশে পাই তারও আমরা ভোটগুলা দান করতাম। আগামী 5 বছরে আমি মানুষের পাশে থাকতে পারবো এবং রাজনগরের উন্নয়নে কাজ করতে পারবো। আমরা চাই রাজনগরকে একটি মডেল এবং স্মার্ট রাজনগর উপজেলা হিসাবে গড়ে তুলতে। মানুষের ভালোবাসায় টাকার বস্তায় কোনো কিছু ভোট নিতে পারবে না, ভালোবাসা নিতে পারবে না। রাজনগরের মানুষের হৃদয়ের মধ্যে আমাকে গেঁথে রেখেছে। এছাড়াও খুলনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বরগুনা, লক্ষ্মীপুরেও চলছে নির্বাচনী প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। 1 ঘন্টার ব্যবধানে রাজধানীর 2 জায়গায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল 11টায় ধোলাইখালের মিউচুয়াল ব্যাংক এবং 10টার দিকে কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চির জেনারেটর পুড়ল আগুনে। কায়েস রাহাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। 18 মে সকাল 10টায় কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলের জেনারেটর থেকে সূত্রপাত হয় আগুনের। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের 6টি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখানে ডিজেল ছিল কিছু ক্যানে, সে ক্যানে আমরা আগুনটা যেতে দেই নেই এবং আগুন তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি, যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি। এবং কাঁচা বাজার দেখেছেন এখানকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে, যার কারণে আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুনের এই ঘটনায় হোটেল লা ভিঞ্চির ভূমিকা এবং অগ্নি নির্বাপনের সক্ষমতার প্রশ্নে প্রত্যক্ষদর্শী ও হোটেল কর্মীদের মাঝে চলে বাকবিতণ্ডা। আগুন নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে গেছি, কিন্তু আমাদের দুঃখ হলো যে এত বড় একটা 5 স্টার হোটেল, এই হোটেলে যে পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, এটার জন্য আমরা এই প্রতিহত চাই। আমরা যে কথাটা বললেন যে 5 স্টার লা ভিঞ্চি 5 স্টার হোটেল, এখানে পর্যাপ্ত পানি নাই, এটা ভুল কথা বলছেন। এদিকে সকাল 11টায় রাজধানীর ধোলাইখাল এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিস্ফোরিত হলে সেখান থেকে শর্ট সার্কিটের কারণে এসিও বিস্ফোরিত হয়। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ব্যাংকের কোনো আহামরি কোনো ক্ষতি হয় নাই, কোনো বিশেষ কোনো ক্ষতি হয়নি, জাস্ট কাগজপত্র যা একটু পড়া পড়ছে। সিঁড়িগুলো খুব বড় বড় এবং নামতে পারছে খুব তাড়াতাড়ি, যার কারণে কোনো ক্ষয়ক্ষতি লোকের হয়নি। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, প্রায় 2 ঘন্টা ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপনের জন্য ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ড্যামেজ করার কথা আমরা বলতে পারবো না, তবে ওইখানে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, ওইখান থেকে অগ্নি নির্বাপন যেটা থাকার কথা সেভাবে হতে পারছে। ব্যাংকের ভেতরে থাকা ভল্ট সুরক্ষিত আছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে আগুনে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যার অধিকাংশই ডিজিটালাইজড করা হয়নি। অফিসাররা ভিতরে গিয়েছিলেন, ওখানে কাগজপত্র পুরো পড়েছে কিছু, কিন্তু ভল্টের কোনো এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি। ওখানে কাছে গিয়েছিল, কিছুটা ক্র্যাচের মতো দেখা গেছে, কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ঘটনা দুটিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে কথা বলতে চাইলে কর্তৃপক্ষের কারো সাথেই কথা বলা সম্ভব হয়নি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।